নিস্তব্ধ রাত, চারিদিকে শুনশান শব্দ। খোলা আকাশের নিচে ছাদে বসে আছি। আদিল আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। আদিল নিশ্চুপ হয়ে শুয়ে আছে দেখে আমি কোনো কথা বলছি না। আনমনা হয়ে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছি আর ভাবছি আমার সাথে কেন এরকম হচ্ছে। মন খারাপ? না, ভাবছি কি? কেন আমার সাথে এরকম হচ্ছে। বিশ্বাস করুন, ভেবে কিছুই খুঁজে পাচ্ছি না। সত্যি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারলে তো এতটা কষ্ট পেতে হতো না আমাকে। জানো অনিশা, এই দুদিন তোমার সাথে থেকে আমি বুঝতে পেরেছি তুমি কোনো অন্যায় করতে পারো না, কিন্তু তবুও এটা মানতে পারছি না, কারণ আমি নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারি না। আপনাদের মতে আমি অন্যায় করেছি, তাহলে আমার কোলে শুয়ে আছেন কেন? আমি তো আপনারও কোনো ক্ষতি করতে পারি। আপনি সকালে কক্সবাজার ফিরে যান, আমি আর যাব না আপনাদের বাসায়। মানে? আদিল উঠে বসে পড়ল, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যাব না। এত কষ্ট, অবহেলা আমি আর নিতে পারছি না। তোমাকে রেখে গেলে আম্মু আমাকে আস্ত রাখবে না। গেলেই তো আবার আমার উপর অত্যাচার শুরু হবে। রুমে চলুন। রুমে এসে চুপচাপ সোফায় শুয়ে পড়লাম। আদিল বিছানায় বসে আমার দিকে তাকিয়ে আছে। পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলাম। আমি আর এই বাসায় ফিরে যাব না। আদিল তো আমার নয়, মানহার। তাহলে কেন মিছিমিছি ওর প্রতি মায়া বাড়াবো? সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না। আমি পারবো না আদিলের মুখে মানহা নাম শুনতে। আদিলের ফোনের রিংটোনে আমার ভাবনায় ছেদ পড়ল। এত রাতে কে ফোন দিল? আদিল ফোন নিয়ে বারান্দায় চলে গেল। কি কথা বলেছে বা কে ফোন দিয়েছে কিছু শোনার বা বোঝার চেষ্টা করিনি। মানহা হয়তো ফোন দিয়েছে তাই। আদিল কথা বলা শেষ করে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। আমিও চুপচাপ ঘুমানোর চেষ্টা করলাম। সকালবেলা ফিরোজ চাচুর চেঁচামেচিতে ঘুম ভাঙল। উনি আমাদের বেশ পুরনো কাজের লোক, কিন্তু চাচু এভাবে চেঁচাচ্ছে কেন? দৌড়ে নিচে আসলাম। চেঁচামেচি তো আব্বুর রুম থেকে আসছে। আব্বু রুমে এসে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আব্বু ফ্লোরে উপর হয়ে পড়ে আছেন, পাশে ফুপু আর ফিরোজ চাচু। ফুফু, কি হয়েছে? ফিরোজ চা দিতে এসে দেখে ভাইয়া অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। ভাইয়ার তো কোনো জ্ঞানই ফিরছে না। আব্বু, আব্বু, আব্বু তো সাড়া দিচ্ছে না। কি করি এখন? আনিশা, কি হয়েছে? দেখুন না, আব্বু অজ্ঞান হয়ে পড়ে আছেন। কেঁদো না, চোখে মুখে পানি ছিটা দাও। ফিরোজ চাচু পানির ছিটা দিল, কিন্তু তাতেও আব্বুর জ্ঞান ফিরছে না। চাচু, গাড়ি বের করো, আব্বুকে হসপিটাল নিয়ে যেতে হবে। আচ্ছা। কিন্তু ড্রাইভার তো ছুটিতে গেছে। আমি আছি তো, আব্বুকে গাড়িতে তুলে আমি ড্রাইভ করছি। আব্বুর পাশে ফুফু আর আদিল। কিছুতেই বুঝতে পারছি না আব্বুর হঠাৎ এমন অবস্থা হলো কেন। রাতে তো আব্বু বেশ ভালোই ছিলেন। আইসিইউ এর সামনে পায়চারি করছি। ডক্টর বের হয়ে কি বলবে টেনশনে বুকের ভিতর ধুকধুক করছে। আম্মুকে তো জন্মের সময় হারিয়েছি। এখন যদি আব্বুর কিছু হয়ে যায় আমার কি হবে? এখানে বস তো, কিছু হবে না, এত টেনশন করিস না। আব্বুর কিছু হলে আমি শেষ ফুফু। কিছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখ। এই তো ডক্টর আসছে। আদিলের কথা শুনে দৌড়ে ডক্টরের কাছে গেলাম। ডক্টর, আব্বুর কি অবস্থা? কি হয়েছে আব্বুর? হার্ট অ্যাটাক। কি? কিন্তু উনি কিছু একটা নিয়ে খুব বেশি টেনশন করছিলেন, যার ফলে এমন একটা অ্যাটাক হয়েছে। এখন কি অবস্থা? আপাতত ভালো, কিন্তু ভবিষ্যতে এমন অ্যাটাক আবার হলে ওনাকে বাঁচানো রিস্ক হয়ে যাবে। সব সময় ওনাকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করবেন। ডক্টর চলে গেল। আমি পাশের চেয়ারটায় বসে পড়লাম। আব্বুর কিসের এত টেনশন? আব্বু তো সব সময় হাসি খুশি থাকে। ব্যবসা বাণিজ্য কিছুই আব্বুকে সামলাতে হয় না। সব কিছু তো ছোট চাচুর ছেলে শিহাব ভাইয়া দেখাশোনা করে। তাহলে আব্বুর কিসের এত টেনশন? আনিশা, শান্ত হো, সব ঠিক হয়ে যাবে। ডক্টর তো বললো ভাইয়া এখন সুস্থ আছে। ফুফু, আব্বুর কিসের এত টেনশন?
আমিও বুঝতে পারছি না। আনিশা, কি হয়েছে রে চাচ্চুর? শিহাব ভাইয়া দৌড়ে এসে হাঁপাতে শুরু করলো। ফিরোজ চাচা ফোন করে বলল চাচ্চুকে নিয়ে হাসপাতালে এসেছিস। কি হয়েছে চাচ্চুর? হার্ট অ্যাটাক। কি? কিন্তু কিভাবে সম্ভব? যে মানুষ সারাদিন হাসি খুশি থাকে, সবাইকে আনন্দে রাখে, সে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডক্টর বলেছে টেনশন থেকে। চাচ্চুর কিসের টেনশন? চাচ্চুকে ভালো রাখতে চাই বলেই নিজের ব্যবসার পাশাপাশি তোদের ব্যবসাও নিজেই সামলাচ্ছি। বুঝতে পারছি না। এখানে আনিশাকে পেশেন্ট আপনাকে ভেতরে ডাকছে। যাচ্ছি। আব্বুর পাশে বসে নিশ্চুপে কেঁদে যাচ্ছি। আব্বু আমার মাথায় গালে হাত বুলিয়ে দিচ্ছেন। কাঁদছিস কেন পাগলি মেয়ে? আমি তো সুস্থ হয়ে গেছি। আব্বু, তোমার কিসের এত কষ্ট, কিসের এত টেনশন? কই, আমাকে তো কখনো সমস্যার কথা বলনি। সব সময় তো তুমি হাসি খুশি থাকো। আনিশা, তুই সত্যি ভালো আছিস তো মা? আব্বু আমার গালে হাত বুলিয়ে দিতে দিতে কথাটা বলেই কেঁদে দিলেন। কেমন যেন খটকা লাগছে। তবে কি আব্বু ওই বাসার কথা জানতে পেরেছেন? আমার উপর অত্যাচার করা হয় এইটা জানতে পেরে কি আব্বুর এই অবস্থা হয়েছে? কি রে, কি ভাবছিস? কিছু না আব্বু, আমি তো ভালোই আছি। আমার শাশুড়ি মাও খুব ভালো, আমাকে মেয়ের মতো আদর করে। আর আদিলও তো আমাকে অনেক ভালোবাসে। তুমি শুধু শুধু টেনশন করছো। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই। আর আমি কিছুই বুঝি না। আমি এতদিন সবকিছু দেখাশোনা করে আসছি। শিহাব, তুই? অবাক হওয়ার কি আছে? তুমি হসপিটালে আছো আর আমি আসবো না? আম্মু সিঙ্গাপুর আছে, তাতে কি? আমি তো দেশে আছি। তোর আম্মুর সাথে আমার প্রয়োজন আছে, বল দেশে আস। আরে চাচ্চু, এখন এসব নিয়ে ভাবার কি প্রয়োজন? তুমি হসপিটালে আছো শুনলে আম্মু টেনশন করবে। তাছাড়া এখন হিসাব নিকাশ নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার? এমনি একটা অ্যাটাক হয়েছে, আর একটা হলে তো তুমি সোজা উপরে। ভাইয়া, কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস নাকি? আমি কি বললাম? ডক্টরই তো বললো চাচ্চুকে টেনশন মুক্ত রাখতে। তাই বলে? আসছি আমি, অফিসে যেতে হবে। চাচ্চুর খেয়াল রাখিস। শিহাব কি সব বলে গেল? বাদ দাও তো, পাগল হয়ে গেছে ও। তুমি এখানে বসো। আর আব্বু, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো তো। ঠিক আছে। আব্বুকে মিথ্যা বললে কেন? কেবিন থেকে বেরোতেই আদিল আমার দিকে তাকিয়ে প্রশ্নটা করলো। কি মিথ্যে বললাম? আম্মু তোমাকে মেয়ের মতো আদর করে, আমি তোমাকে অনেক ভালোবাসি, এটাই মিথ্যা নয়। আম্মু তো তোমার উপর অত্যাচার করে, আর আমি তো মানহাকে ভালোবাসি। দেখো আনিশা, তোমার সাথে ভালোভাবে কথা বলে বলে তুমি যদি এটাকে ভালোবাসা ভেবে নাও, তাহলে তুমি ভুল করছো। আমি শুধু মানহাকে ভালোবাসি, আর তোমার সাথে ভালো ব্যবহার করি মানবিকতার জন্য। ওর শেষ কথাটা শুনে মৃদু হাসলাম। মানবিকতা, হা হা। আনিশা, একটা কথা বলবো? বলুন। শিহাব মানে তোমার চাচাতো ভাই, ও কি তোমাদের সবকিছু দেখাশোনা করে? হ্যাঁ। আমি দরজায় দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। আমার কি মনে হয় জানো, শিহাব হিসেবে কোনো গন্ডগোল করেছে, জানিয়ে টেনশন করে তোমার আব্বু এই অবস্থা। কি বলছেন? শিহাবের কথাবার্তায় আমার এটাই মনে হয়েছে। ভাইয়া কি এমন করেছে যার ফলে আব্বুর এত মারাত্মক একটা অ্যাটাক হলো? আমি যা বলছি একটু ভেবে দেখো। চুপচাপ আব্বুর পাশে বসে আছি আর আদিলে বলা কথাগুলো ভাবছি। সত্যি কি ভাইয়া খারাপ কিছু করেছে? আমার ফোন বেজে উঠল। চাচি ফোন দিয়েছেন দেখে ফোনটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলাম। হ্যালো আনিশা, কেমন আছিস মা? এই তো, তুমি কেমন আছো? ভাইয়ার এমন অবস্থা শুনে কি ভালো থাকতে পারি? কিন্তু তুমি জানলে কিভাবে? বাসায় ফোন করেছিলাম, ফিরোজ বলল। ও, শুনেছো যখন আব্বুকে দেখতে আসো, তোমার সাথে কিছু প্রয়োজন আছে। কি প্রয়োজন আনিশা? কিছু কি হয়েছে? সেটাও তো আমি খুঁজে বের করবই। একটা কথা শুনে রাখো, আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে তোমার ছেলেকে আমি জেলে পাঠাবো। কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে,
একবার খুঁজে বের করি ভাইয়া কি গন্ডগোল করেছে। ঠিক আছে, আমি আসবো। রাখি। ফোন রেখেই পিছনে ফিরতেই দেখি ফুফু আমার দিকে তাকিয়ে আছেন। কি হয়েছে রে আনিশা? কিছু না তো ফুফু। কিছু তো হয়েছে, না হলে হঠাৎ করে ভাইয়ার এমন অবস্থা হতো না। ফুপুর কথার কোনো জবাব না দিয়ে আব্বুর কাছে চলে আসলাম। আব্বুর একটা হাত ধরে চেয়ারে বসে আছি। আব্বু চুপচাপ শুয়ে আছেন। রাত নেমে এসেছে। আদিল খাবার আনতে বাইরে গেছে। ফুপুকে বিকেলেই বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। এখনই আব্বুকে জিজ্ঞেস করার সুযোগ। আব্বু, কিছু বলবি? আব্বু আমাকে বলো কি হয়েছে, কি নিয়ে তুমি টেনশন করছো? কিছু হয়নি তো। আব্বু প্লিজ বলো আমাকে। বললাম তো কিছু হয়নি। আমি কি নিয়ে টেনশন করব বলতো? তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। আচ্ছা আব্বু, এমন নয় তো তুমি আমাদের যা নিয়ে কাঁদতে নিষেধ করেছো সেটা নিয়ে তুমি নিজেই? না না, আমি এইটা নিয়ে ভাবিই না। কাঁদবো কেন? আমি কাঁদলে যে... আমার ফোন বেজে উঠল। মা ফোন করেছেন দেখে আব্বু থেকে দূরে এসে রিসিভ করলাম। হ্যালো মা, কেমন আছেন? কেমন দিলাম? কি? ও মা, তুমি এখনো কিছু আন্দাজ করতে পারোনি? বড্ড বোকা মেয়ে তো তুমি। মা আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু বুঝিয়ে বলুন। কি যেন বলেছিলে? আদিলকে যেন একা কক্সবাজারে ফিরে আসে, তুমি আর আসবে না। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আমার ছেলে আমাকে বলবে না সেটা ভাবলে কিভাবে? এই আদিলটা যে কি, এই কথাটা মাকে বলতে হলো? তোমার উপর তো আরো অনেক প্রতিশোধ নেওয়া বাকি, সবে তো মাত্র শুরু বৌমা। তুমি ফিরে না আসলে কি হবে? যাব না আমি। আপনারা সত্যি খুব খারাপ মানুষ। আমরা খারাপ হলে তুমি কি? মানুষের মন ভাঙা খারাপ কাজ নয়। কার মন ভেঙেছি আমি? এখন তো মনে থাকবেই না। ভালো চাইলে চলে এসো, না হলে তোমার বাবার আবারও হার্ট অ্যাটাক হবে। মানে? গতকাল রাতে তোমার আব্বুকে একটা অচেনা নাম্বার থেকে ফোন করে বলেছিলাম তুমি সুখে নেই, তোমার উপর অনেক অত্যাচার করা হয়, তারপরেই তো ওনার এই অবস্থা হলো। মায়ের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মানুষ এতটাও খারাপ হয়? ছি! তুমি ফিরে আসবে কি না সেটা একান্তই তোমার নিজের ব্যাপার। আসলে ভালো আর না আসলে আবারও অচেনা নাম্বার থেকে কল যাবে। খবরদার আব্বুকে আর এসব বলবেন না। তাহলে ফিরে এসো। আসবো। আব্বু একটু সুস্থ হলেই আমি ফিরে আসবো। লক্ষ্মী বৌমা। মা ফোন রেখে দিলেন। মানুষ এতটাও খারাপ হয় আমি তো ভাবতেই পারছি না। পিছন ফিরতেই দেখি আদিল দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে আব্বুর কাছে চলে আসলাম। আব্বু ঘুমিয়ে পড়েছেন দেখে চুপচাপ বসে পড়লাম। খুব কষ্ট হচ্ছে। কেন হচ্ছে আমার সাথে এরকম? আমাকে কষ্ট দেওয়ার জন্য মা আমার আব্বুকে পর্যন্ত ব্যবহার করেছেন। ছি! আনিশা, খেয়ে নাও, সারাদিন তো কিছুই খাওনি। আনিশা, চলুন আমার সাথে। কোথায়? আদিলের হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলাম। একটা ফাঁকা জায়গায় এসে আদিলকে আমার মুখোমুখি দাঁড় করালাম। আজ ওকে বলতেই হবে কিসের প্রতিশোধ নিচ্ছে ওরা। এত রেগে আছো কেন? কি হয়েছে? কিসের প্রতিশোধ নিচ্ছেন? হ্যাঁ, কি এমন অন্যায় করেছি আমি যে আমার আব্বুকে ব্যবহার করছেন? তোমার আব্বুকে ব্যবহার করছে মানে? এখন তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আমি ফিরে যাব না, কথাটা মাকে বলতে হলো? এতটাই মায়ের বাধ্য ছেলে আপনি? তোমাকে না নিয়ে গেলে আম্মু আমাকে বকতো, তাই আমি বলছিলাম। কিন্তু কি হয়েছে সেটা বলবে তো? আপনার বদমাইশ আম্মু। আনিশা, চুপ! চিৎকার করবেন না একদম। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি বলেই সব অত্যাচার সহ্য করছি, কিন্তু আপনারা আমার আব্বুকেও ছাড় দিলেন না। শিহাব ভাইয়ার জন্য নয়, আপনার আম্মু আব্বুকে ফোন করে বলেছে আমি ভালো নেই, আমার উপর অত্যাচার করা হয়, আর সেটা শুনেই আব্বুর এই অবস্থা হয়েছে। কি বলছে এসব? ছি, কেমন ছেলে আপনি! মা অন্যায় করছে আর আপনি সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। কোনটা অন্যায়? আম্মু এখন তোমার সাথে যা করছে সেগুলো নাকি 6 মাস আগে তুমি যা করেছো সেটা? আসল অন্যায় তো তুমি করেছো।
আর আম্মু সেটার শাস্তি দিচ্ছেন, তোমাকে এর বেশি কিছু না। আর কি জন্য বললে আমাকে ভালোবেসে ফেলেছো? তুমি আবার কি ভালোবাসবে আমাকে? তুমি তো ভালোবাসা কি সেটাই বোঝো না। ভালোবাসা খেলা মনে হয় তোমার কাছে, আর আমিও চাই না তোমার ভালোবাসা। শুধু আম্মুর অনুমতির অপেক্ষা করছি, তারপর তোমাকে ডিভোর্স দিয়ে মানহাকে বিয়ে করব আমি, কথাটা মনে রেখো। আদিল চলে যাচ্ছে, আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি, আর আমার চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরছে। ভালোবাসা কি সবসময় আলাদা একটা প্রেম মনে হতো, তাই কখনো কাউকে ভালোবাসিনি। কিন্তু আদিলকে যে কিভাবে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। এখন মনে হচ্ছে ভালোবাসা সত্যি অপরাধ, আর কাউকে মন থেকে ভালোবাসা আরো বড় অপরাধ।